আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন চলে এসেছি প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে। আর সোনারগাঁয়ের বুকেই কিন্তু অবস্থিত এই পানাম সিটি। আর এই পানাম সিটি কিন্তু ছিল প্রাচীন বাংলার তৎকালীন রাজধানী। আর 1500 শতকে বাংলার স্বাধীন নবাব ঈসা খান কিন্তু এই পানাম নগরকে বাংলার রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন। আর এই বাংলার হারিয়ে যাওয়া রাজধানীর যে ধ্বংসাবশেষ এবং এই হারিয়ে যাওয়া রাজধানীর বিভিন্ন ধরনের ঐতিহাসিক যে নিদর্শনগুলি রয়েছে, সেই নিদর্শনগুলি কিন্তু আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শহর। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁয়ের এই তিনটি নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত। সোনারগাঁয়ের 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরটি গড়ে উঠেছে। 15 শতকে ঈসা খান প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসতো বিলেতি কাপড়, আর আমাদের দেশ থেকে যেত মসলিন কাপড়। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পাল তোলা নৌকা। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দুতলা ও একতলা বাড়ি রয়েছে প্রচুর। আর এই পানামনগর ছিল সেই সময়ের ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা এবং কলকাতা জুড়ে। মূলত তারাই গড়ে তুলেছিলেন এই পানামনগর। আর বাংলার স্বাধীন নবাব ঈসা খাঁর পদচারণা ছিল এই নগর জুড়ে। পানামের টিকে থাকা বাড়িগুলির মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলির অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের বিশাল কুশলতার এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। পানাম নগরীর পরিকল্পনাও ছিল নিপুণ। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। আর প্রতিটি বাড়িতেই রয়েছে কূপ বা কুয়া। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়েই বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্ত কক্ষ, বিচারালয়। এছাড়াও আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। দেখুন সেই হারিয়ে যাওয়া ইতিহাসের সেই অনন্য স্থাপনা। আসলে এই এক একটি স্থাপনা যেন আমাদের ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখুন, সেই মুঘল আমলে নির্মিত সেই স্থাপনাগুলি আজ জীর্ণ শীর্ণ অবস্থায় যেন ক্ষয়ে ক্ষয়ে ধ্বংস হয়ে গেছে। আজকে আপনাদেরকে যেই অবস্থায় দেখাতে পাচ্ছি, সেই অবস্থা কিন্তু 2, 4, 5 বছর পরে হয়তো সেটিও দেখাতে পারবো না। দেখুন কত সুন্দর কক্ষ তৈরি করে রাখা হয়েছিল। আর সেই যে খিলানের যে দরজা ছিল, দরজাগুলি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, লাল ইটের গাঁথুনিতে তৈরি এই দেয়ালটি, বিশেষ করে এই স্থাপনাটি দেখুন একেবারেই ধ্বংস হয়ে গেছে। আর এখানে যে কতগুলি স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলির মধ্যে কিন্তু এই স্থাপনাটি 36 নম্বরে রাখা হয়েছে। বন্ধুরা দেখুন, তখনকার সময়ে সেই কাঠের যে দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই কালের বিবর্তনে এই দরজাগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা এই সরু রাস্তা দিয়ে কিন্তু এক সময় জমিদার এবং বড় বড় ব্যবসায়ী যারা আছে,
তারা কিন্তু চলাচল করতেন, এবং সেই ইংরেজ বণিকদের যেই রথ শাখা, এই রথ শাখাও কিন্তু এই রাস্তা দিয়েই চলতো। এক সময় ঈশা খান এই জমিদার বাড়ির চারপাশে ঘুরে বেড়াতেন, এবং যেই রাজকীয় অতিথিরা আসতেন সেই রাজকীয় অতিথিদের কিন্তু তিনি এই শহরটি ঘুরে ঘুরে দেখাতেন। আজকের এই শহরটি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, নেই সেই জমিদার, নেই সেই ঈশা খাঁ, কিন্তু সেই ঐতিহাসিক যে নিদর্শনগুলি রয়েছে সেই নিদর্শনগুলো যেন আজও আমাদের ইতিহাসের অমূল্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, যতই আসলে এই ইতিহাসের নিদর্শনগুলি দেখছি ততই যেন বিমোহিত হচ্ছি। আসলে এই পানামনগরে, বিশেষ করে বাংলার যেই প্রাচীন রাজধানী পানামনগর, এই পানামনগরের বিভিন্ন স্থাপনা এবং এখানকার যে ঐতিহাসিক নিদর্শনগুলি রয়েছে সেই নিদর্শনগুলি দেখে কিন্তু আসলেই মুগ্ধ হয়ে যাচ্ছি। যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই শহরে সেই জমিদার নেই, সেই বড় বড় ব্যবসায়ী নেই, কিন্তু দেখুন সেই রাজপ্রাসাদগুলি যেন আজও তাদের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর সেই ভবনগুলি যেন আজও সেই ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি। আসলে প্রয়োজনীয় সংস্করণ করা হলে হয়তোবা এই ভবনগুলি টিকে থাকবে আরো বহুদিন। যাই হোক বন্ধুরা, আপনারা জানেন এই সেই পানাম সিটি আর এই প্রাচীন রাজধানীতে কিন্তু বাংলার নবাব গিয়াসউদ্দিন আজম শাহ কিন্তু পারস্যের কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই রাজধানীটি ঘুরে দেখার জন্য, কিন্তু কবি হাফিজ অসুস্থতা এবং বয়স্কজনিত কারণে কিন্তু তিনি আসতে পারেননি। আর উনি না আসতে পেরে এই পানাম সিটিকে নিয়ে, বিশেষ করে এই পানাম নগরীকে নিয়ে একটি গজল বা একটি কবিতা লিখে পাঠিয়েছিলেন। আর সেই গজল এবং কবিতার সূত্র ধরেই কিন্তু ফরাসি এক বণিক এখানে এসেছিলেন, এবং এই পানাম সিটির সৌন্দর্য দেখে উনি মুগ্ধ হয়েছিলেন, এবং এই পানাম সিটির সৌন্দর্যে তিনি বিশেষ করে এই রাজধানীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তো আমাদের সেই গর্বের পানাম সিটি, গর্বের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটুকু আপনারা এসে ঘুরে দেখবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাস ঐতিহ্যে ঘেরা সেই সমৃদ্ধ নগরীটি ঘুরে যাবেন আপনারা। এই সেই পানামনগর, যেই পানামনগর এক সময় ছিল বাংলার প্রাচীন রাজধানী। আর পানামনগরের এই সরু রাস্তার দুই পাশেই দেখুন দুতলা এবং তিনতলা যেই ভবনগুলি রয়েছে সেই ভবনগুলি যেন আজও সেই মুঘল আমলের কথা এবং সেই অতীতের কথা এখনো মনে করিয়ে দিচ্ছে। এই প্রতিটি স্থাপনা, প্রতিটি সেই ধ্বংসপ্রায় স্থাপনাগুলি যেন আজও আমাদের সেই মুঘল আমলের স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিচ্ছে। আর এই স্থাপনাগুলি কিন্তু আমাদের ইতিহাসের এক দলিল হিসেবে অমূল্য এক সম্পদ এবং অমূল্য এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ইতিহাস ঐতিহ্যের সেই পানামনগর ঘুরে দেখেছি। আসলে এখানে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষেধ, তাই খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, অনেক কিছুই বাকি রয়ে গেছে। তারপরেও যতটুকু পেরেছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, যাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই এরকম ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহাসিক যেই দর্শনীয় স্থানগুলি আছে সেই স্থানগুলিকে আপনাদের কাছে খুব সহজেই তুলে ধরতে পারবো।